সো আমাদের সময়টা অলমোস্ট শেষ হয়ে গেছে, আশা করি মাগরিবের সময়টা তোমরা পেয়েছো। সো মাগরিবের নামাজের জন্য যে সময়টা দিয়েছিলাম সেখান থেকে এখন আমরা ব্যবহার করব হচ্ছে গিয়ে জেকে পর্যন্ত বুঝে যাবার পর জেকের নরগুলো মোটামুটি বুঝিয়ে দিচ্ছিলাম যে নরগুলো কিভাবে কাজ করছে, একই সাথে ন্যান্ড কিভাবে কাজ করে। সো আমি কয়েকটা কনসেপ্টের ক্ষেত্রে নরের ব্যাপারে বলে দিয়েছি, সত্য সারণী করে দিয়েছি, আর ছবিগুলো দিয়ে দিয়েছি, আর ন্যান্ডের ধারণা দিয়ে দিয়েছি যাতে ছবি দেখে দেখে তুমি তোমার মতো করতে পারো। একই সাথে ব্যাপারটা যদি একটু বলি, যে তুমি যখন টি ফ্লিপ ফ্লপের ব্যাপারে বলবে, সেই টি ফ্লিপ ফ্লপটা কিভাবে গঠন করতে পারো সেটা হচ্ছে জানাটা জরুরি। অর্থাৎ টি ফ্লিপ ফ্লপের জায়গাটায় পুরোপুরি উল্টে যায়। মানে ব্যাপারটাকে যদি একটু বুঝিয়ে বলি, যে টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে একই পরিমাণ ইনপুট এখানে থাকবে। অর্থাৎ আমি যদি বলি যে টি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই যে জে কে ফ্লিপ ফ্লপ ছিল, সেক্ষেত্রেই জে আর কে দুইটা একই মান থাকবে, যেটা কি আইদার 00 অথবা ধরো আইদার 11। তো 00 যদি থাকে সেই ক্ষেত্রে কি ভ্যালু হয়, আর 11 থাকলে কি ভ্যালু হয়। তো তখন আমরা সাধারণত দেখি, যদি আমরা ধরো এটা একটা ল্যাচ দিয়ে করেছি, সেই ল্যাচের মধ্যে এভাবে বললাম যে টি ফ্লিপ ফ্লপ, তো টি ফ্লিপ ফ্লপ, তো সেক্ষেত্রে আমরা টি যখন চিন্তা করছি, এটা ধরো আমি একটা ব্যবহার বললাম যে অর ল্যাচ দিয়ে, ঠিক আছে, বা নর ল্যাচ দিয়ে গঠন করেছি টি ফ্লিপ ফ্লপটা, তখন আমরা যদি একটা সত্যক সারণীর ব্যাপারটা পাচ্ছি কি, যে আর কে এই দুটো দিয়ে একটি ইনপুট আমি এই ক্ষেত্রে দিচ্ছি, আমি এখানে একটি ইনপুটই দিচ্ছি, ঠিক আছে। অর্থাৎ জে আর কে দিয়ে যদি একটা ইনপুটই দিতে হয় 11 অথবা 00, তাহলে আমি টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করে থাকি, একটা তার দিয়ে ডিরেক্ট জয়েন করে দিই, আলাদা আলাদা ভাবে জয়েন করবার কোনো দরকার নেই, যাতে দুইটাই ভ্যালুতে চলে যায়। তাহলে সেই ক্ষেত্রে ধরো আমি এখানে বোঝাতে চাচ্ছি এই শতক সারণীটাই, সেখানে ধরো একটা নর ল্যাচ দিয়ে যদি বোঝাতে চাই, এই নর ল্যাচ দিয়ে এটা আসবে। সো নর ল্যাচ দিয়ে যদি বোঝাতে চাই তখন কি আসবে, ধরো আমি যদি ক্লক পালস দেই এবং আমি টি এর ভ্যালু দেই, এরপরে ধরো একটা ভ্যালু বললাম যে এখানে কিউ এন এর ভ্যালু বলছি, কিউ এন পাচ্ছি আউটপুট, কিউ এন বার গুলো তো থাকবে, টগল করবে যে। এখন আমি দেখতে পাবো যদি ক্লক পালস শূন্য থাকে তাহলে টি এর ভ্যালু কত আমি জানি না, ইনপুট কত আসছিল, তাদেরকে আমরা ক্রস দ্বারা প্রকাশ করি। এটা এক্সট্রা বলেছি বারবার, এটা তোমাদের বইয়ের অংশটা না, বাট আমি তোমাকে বললাম ক্লক পালস 0 হলে তখন কিভাবে আমরা প্রকাশ করি। তখন আমাদের আউটপুট যা ছিল মেমোরিতে তাই থাকবে, আর কিছু না। যদি ক্লক পালস 1 করে দেই তাহলে টি এর ভ্যালুটা কত আসবে, টি এর ভ্যালুটা তখন দেখবো 1 1 যখন আসে, তখন টি এর ভ্যালু যদি শূন্য হয়, অর্থাৎ জে এর ভ্যালুও শূন্য, কে এর ভ্যালুও শূন্য, জে কে ফ্লিপ ফ্লপে যেটা দেখতাম, জে এর ভ্যালু কে এর ভ্যালু দুইটাই শূন্য হলে মেমোরিতে কি বসতো, কিউ এন বসতো, এটা বুঝতে পারতাম। বাট ঝামেলাটা হয়ে যায় তখনই যখন আমার ক্লক পালস থাকে 1 আর টি এর ভ্যালু 1, অর্থাৎ জে দিয়েও 1 যাবে, কে দিয়েও 1 যাবে। যদি নরলেচের মাধ্যমে ব্যবহার করি তখন এই ক্ষেত্রে ভ্যালুটা কিউ এন বার আকারে বলতে পারি, যেটা কিনা টগল ভ্যালু আমাদেরকে দিতে থাকবে, ঠিক আছে, মানগুলোকে পরিবর্তন করবার জন্য, নিজেদের মধ্যে মান পরিবর্তন। সো টি ফ্লিপ ফ্লপটা মূলত আমরা কিভাবে বুঝাচ্ছি, টি ফ্লিপ ফ্লপটা জেকে ফ্লিপ ফ্লপে যদি একই মান যায়, ওই যে সমস্যা সৃষ্টি করতেছিল 1 আর 1 নরলেচের ক্ষেত্রে, এর পরে নরলেচ যখন ব্যবহার করে আমরা যখন 0 0 ব্যবহার করছিলাম সেক্ষেত্রে কি হয়, আর একই মান যদি থাকে তখন কি হয়, শুধু এতটুকু আমার হিসাব করা প্রয়োজন, মাঝখানে মান চেঞ্জ হবে না, এরকম কোনো সিনারিও যদি তুমি দেখো, তখন জেকের চাইতে টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা সুবিধাজনক, কারণ তখন সেটা শুধু ওই দুইটাই ব্যবহার করবে, সময় নষ্ট করবে না অন্যান্য অপারেশনের জন্য। যদি টি ফ্লিপ ফ্লপ পর্যন্ত তুমি ক্লিয়ার হয়ে থাকো, তারপরে যে কনসেপ্টটা চলে আসে সেটা হচ্ছে রেজিস্টার। এখন রেজিস্টারের কনসেপ্টটা কি, রেজিস্টারের কনসেপ্টটা খুবই চমৎকার। সেটা কিভাবে কাজ করে, সেটা মূলত বিভিন্ন ধরনের ফ্লিপ ফ্লপের মাধ্যমে গঠিত, অর্থাৎ কয়েকটি ফ্লিপ ফ্লপের সমন্বয়ে রেজিস্টার মূলত গঠন হয়ে থাকে, এবং তার মাধ্যমে আমরা দেখে থাকি যে এটা কিভাবে কাজ করতে পারছে। যেমন ধরো যদি তোমাকে দেই যে রেজিস্টারকে যদি এক আকারে বলতে পারি যে একগুচ্ছ ফ্লিপ ফ্লপের কথা, একগুচ্ছ ফ্লিপ ফ্লপ, এই একগুচ্ছ ফ্লিপ ফ্লপ সমন্বয়ে কি গঠন হচ্ছে, একটা মেমোরি ডিভাইস।
মেমোরি ডিভাইস, এটাই হচ্ছে গিয়ে আমাদের রেজিস্টার। তাহলে এই রেজিস্টারটা কি করছে, প্রত্যেকটি ফ্লিপ ফ্লপ এখানে যে থাকছে এর গঠনটা এরকম হয়, ধরো এটা একটা ফ্লিপ ফ্লপ, আরেকটা ফ্লিপ ফ্লপ, আরেকটা ফ্লিপ ফ্লপ, আরেকটা ফ্লিপ ফ্লপ, এরকম চারটা ফ্লিপ ফ্লপ আছে, চারটা চারটা বিট সংরক্ষণ করতে পারে। তার মানে এন সংখ্যক যদি বিট থাকে, ফ্লিপ ফ্লপ লাগবে কয়টা, ফ্লিপ ফ্লপ লাগবে এন সংখ্যক। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ একটা করে বিট সংরক্ষণ করতে পারছে, তার মাধ্যমে পূর্ণটার ক্ষেত্রে পূর্ণ রেজিস্টার গঠন হচ্ছে। এখন আমি যদি তোমাকে বলি যে এই ক্ষেত্রে যে গঠন হলো, সেই গঠন হবার সময়টাতে আমি কি কি ভ্যালু এই ক্ষেত্রে চিন্তা করতে পারি। ধরো ব্যাপারটা হচ্ছে রেজিস্টার নিয়ে যখন কথা বলি, তখন ধরো আমি ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে একটা রেজিস্টার গঠন করব, সেখানে কি কি বিষয় জানাটা প্রয়োজন আমি একটু লিখে দিই। ধরো এখানে ডি ইনপুট আকারে দিচ্ছি, এখানটায় আমি এখানে ধরো আউটপুট আকারে কিউ এর ভ্যালুটা লিখলাম। আর কিউ পেলে তো কিউ বার পেতেই পারি আলাদাভাবে। এই এই যে এই যে চারটা ফ্লিপ ফ্লপ পরপর ধরো রাখা আছে, ডি, এটা ধরো কিউ, এটা ডি, এটা ধরো কিউ, এটা ডি, এটা ধরো কিউ। ধরো আমি ক্লক পালস দিচ্ছি এই যে এই পাশটায়, এটা কি আমার ক্লক পালস হিসেবে আমি লিখে দিলাম সিএলকে। এখন এই ক্লক পালসটা সবগুলো ভ্যালু যখন আসবে এবং প্রক্রিয়াকরণ পারফেক্টলি হওয়া প্রয়োজন, সেই সময় অনুযায়ী আমাকে ক্লক পালস এখানে বহন করবে। যে সবাই দাও, এখানে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটাতে চাইলে তুমি দিতে পারো যে প্রত্যেকটার সিগনিফিকেন্টলি ক্লক পালস থাকবে, বাট এখানে একবারেও তুমি দিয়ে দিতে পারো যাতে প্রত্যেক প্রসেসিং করতে পারে। আলাদা আলাদা ভাবে কিভাবে দিতে হয় সেটা আমি পরের স্লাইডটায় দেখাচ্ছি। এখন চিন্তা করো যে তুমি এই ক্ষেত্রে ভ্যালু যে দিতে চাচ্ছ, সেই ভ্যালুটার মধ্যে একটা কনসেপ্ট দেখবে তোমাদের বইতে লেখা আছে যে লোডের ব্যাপারে, যে লোড ভ্যালু দিতে হয়। এখন লোডের কনসেপ্টটা কি আমি যদি বলি, যে লোডের কনসেপ্টটাকে আমরা মূলত দুইটা ভাগে ভাগ করতে পারি। ধরো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল বোঝাবার জন্য আমরা লোড শব্দটা ব্যবহার করি, ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রোল। এটা নির্দিষ্ট সময় ধরে আমি ভ্যালু নিব, না হয় নিব না, এই ভ্যালু নিব, এই ভ্যালু নিব না, তখন এগুলো যদি করতে চাই তখন আমাকে লোডের প্রয়োজন হয়। এই লোডের ব্যাপারটাকে ধরো আমি দুই ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিনক্রোনাস আর একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাস। সিনক্রোনাস কি, সিনক্রোনাসের ক্ষেত্রে আমি ক্লক পালসকে ব্যবহার করি, একই সাথে লোড পালসকেও ব্যবহার করি। অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে অনলি লোডকে আমি ব্যবহার করে থাকি। ব্যাপারটাকে যদি একটু ছবি এঁকে বোঝাই তখন হয়তো বা তোমার জন্য ক্লিয়ার হবে। ধরো আমি এইখানটাতে ভ্যালু আকারে দিচ্ছি, এই যে মানগুলো এখানে ভ্যালু আপ ডাউন, এখন কোনটাকে আমি ইনপুট আকারে চিন্তা করব। ধরো বললাম যে এই ক্ষেত্রে আমি যদি 100 মাইক্রোসেকেন্ডের কথা চিন্তা করি, তাহলে এফ এর ভ্যালুটা 1/t আমি চাইলে বের করতে পারবো, কত ফ্রিকোয়েন্সি আমার এখানে আসবে। এখন ব্যাপারটা একটু বোঝো তো, যদি আমি বলে দেই যে না, এই ক্ষেত্রে এখানের ভ্যালুগুলো আমি কোনোটাই চিন্তা করব না, এই ভ্যালুগুলো আমার গ্রহণ করবার মাঝখানে যে একটা হাই ভ্যালু আছে সেটাকে আমার গ্রহণ করবার দরকার নেই, তাহলে সেটা কি আমার লোড আকারে এখানে আমি লিখে দিব যে এটা লোড আকারে আমি ব্যবহার করছি। এই লোডের মধ্যে এই যে 100 মাইক্রোমিটার ছিল, এই 100 মাইক্রোমিটারের মধ্যে বা মাইক্রোসেকেন্ডের মধ্যে কোনো ডেটাকে আমি ইনপুট নেইনি। এখন এটা আমার উপরে ইন্ডিভিজুয়ালি আমি কন্ট্রোল করব যে আমি কোন ভ্যালুটাকে ইচ্ছা করে নিব, কোন ভ্যালুটাকে ইচ্ছা করে নিব না। আমি লোড ব্যবহার করলে আমি এরকম সুবিধা পেয়ে থাকি। তাই তোমাদের বইতে আউট অফ নোওয়্যার লোড শব্দটা বলে দেওয়া, আমি একটু তাই বিশেষ ব্যাখ্যা করে বলে দিলাম আর কি, যে এটা হচ্ছে গিয়ে লোড, LOAD। এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ক্লিয়ার। সাধারণত ধরো কোনো কিছু গুনবার সময়, এই গুণের অংশটা করবার সময় তোমরা দেখতে পাও কি ক্লিয়ার, গুণ করা হয়েছে, পরে একটা বাটনে প্রেস করো না, ধরো এসি বাটনে প্রেস করলে সব জিরো হয়ে যায়, তো কাছাকাছি আর কি এটা তোমাকে ইন্ডিকেট করে। বা ধরো তুমি যখন গণনা করছো, গণনা করা কোনো অংশটাতে, তখন একটা বাটন প্রেস করলে সবকিছু রিসেট হয়ে একেবারে শূন্য আগের অবস্থায় চলে এসেছে, তাহলে রিসেট করবার জন্য সবগুলো ভ্যালুকে যদি রিসেট করতে হয় তাহলে আমি ক্লিয়ারকে ব্যবহার করে থাকি।
এই ক্লিয়ারের ব্যাপারে বলা নেই, কিন্তু ছবিতে ক্লিয়ার অংশটা লেখা, তাই আমি একটু বলে দিলাম যে ক্লিয়ারের কাজটা কি, সবকিছু রিসেট করবার জন্য, সব ভ্যালুকে আগে থেকে শূন্য করবার জন্য, অর্থাৎ রিসেট করবার জন্য আমি ক্লিয়ারকে ব্যবহার করে থাকি। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকো, তাহলে রেজিস্টার বিভিন্ন ধরনের হয়, তার মধ্যে অন্য অংশগুলো আমরা বুঝবো, বাট তার আগে একটা পোল এই ক্ষেত্রে আছে। সো দেখতে চাই এই পোলটা অ্যান্সারটা কে দিতে পারে। খুবই সহজ একটা পোল, একটু আগে বুঝেছি। লাস্ট 5 সেকেন্ডস। এবং আমি যদি পোলটা শেয়ার করতে চাই তোমাদের সাথে, তখন দেখতে পারবে এক্ষেত্রে অলমোস্ট 93% সঠিক অ্যান্সার দিয়েছো। সো এই ক্ষেত্রে আমরা এই যে ফ্লিপ ফ্লপের মাধ্যমে ডেটা যে রাখছিলাম সেটা কোথায়, রেজিস্টারের মধ্যে রাখছিলাম। সো চলো এরপরের অংশটা দেখি। এই ক্ষেত্রে প্যারালাল লোড রেজিস্টারের ব্যাপারে বলা। এখন প্যারালাল লোড রেজিস্টার বিষয়টা কিভাবে কাজ করে সেটা বোঝাটা জরুরি, একটু খেয়াল করো। আমি যদি বলি প্যারালাল লোড রেজিস্টার, এটা আসলে কি, এটা প্যারালালি কাজ করছে আসলে, এই লোডকে করতে পারে, বা লোড বা বাফার রেজিস্টার এগুলোর ক্ষেত্রে কাজ করে, সেটা আসলে কিভাবে কাজ করছে আমি তোমাকে একটা ছবি এঁকে দেখাই। যে এই ক্ষেত্রে সাধারণত প্রশ্নগুলো আসে যে একটা 4 বিটের প্যারালাল লোড রেজিস্টার বা বাফার রেজিস্টার গঠন করে দেখাও। এই যে বক্সের মধ্যে ধরো আমরা যেভাবে প্রকাশ করেছিলাম সেভাবে করে লিখছি, ডি ফ্লিপ ফ্লপ দ্বারা ধরো তো করি, এটা তোমার জন্য ইজি হবে। জেকে দিয়ে কেমন হবে সেটাও একটা দেখিয়ে দিব না, যে জেকে দিয়ে গঠন করলে কেমন হয়, দুইটাই তোমার প্র্যাকটিসে থাকলো। এখন আমার তো সবাইকে ক্লিয়ার করা প্রয়োজন হবে রিসেট ভ্যালু আনবার জন্য, তাহলে ক্লিয়ার ভ্যালুটা সবার ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি যাবে, এই যে তার দিয়ে সবার সাথে যুক্ত করে দিলাম। যখনই পরীক্ষা করা শেষ বা মাঝে প্রয়োজন পড়বে যে কোনো কাজে, তখন আমি সবাইকে ক্লিয়ার করে দেব, ঠিক আছে, রিসেট করবার জন্য। আবার ধরো ক্লক পালসেরও আমার প্রয়োজন হবে, তাহলে ক্লক পালসের যদি আমার প্রয়োজন হয়, আমি যদি বলি যে ক্লক পালস এখান থেকে আসছে, এটা হচ্ছে আমার ক্লক পালস CLK, আবার এই ভ্যালুটা আসছে সেটা কত, ক্লক পালস, আবার এই ভ্যালুটা আসছে সেটা কত, ক্লক পালস, আবার এই ভ্যালুটা আসছে সেটা কত, ক্লক পালস, সবার সাথে যুক্ত। আচ্ছা, এখন আমি ইনপুট দিব। সো ইনপুট গুলো ধরো ডি ইনপুট আকারে আমরা প্রকাশ করছি, ডি ফ্লিপ ফ্লপ যেহেতু, ডি ডি। আউটপুট ধরো কিউ আকারে আমরা পাবো, আবার কিউ বারও বের করতে পারবো। এখন আমরা যদি ইনপুট দেই এক একটা, ধরো ইনপুট এখানে দিচ্ছি, ইনপুট দিলাম I0, এখানে ধরো দিলাম হচ্ছে গিয়ে আমার I1, দিলাম ইনপুট হচ্ছে গিয়ে I2, তোমার খুশি মতো তুমি লিখতে পারো, আমি জাস্ট লিখে যাচ্ছি I3। এটা ধরো আউটপুট, আমি বললাম যে আউটপুট পাচ্ছি এই জায়গাটায় X0, বা এখানে ধরো প্রকাশ করলাম যে X1, যেটা খুশি তোমার তোমার মতো করে প্রকাশ করতে পারো, এটা কোনো কিছু যায় আসে না। সো X0, X1, এখানে যদি বলি এটা কত, এটা হয়ে যাবে X3 এর মতো, আর এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে X2 এর মতো। সো X2 লিখে ফেললে সেখানে আমার আউটপুট গুলো আমি এখানে পেয়ে যাই, এটা হচ্ছে X2। এখন আমি যদি বলি যে আমি ইনপুট আকারে দিচ্ছিলাম, অর্থাৎ এখানে ভ্যালুগুলো ধরো I নটের ভ্যালু 0, এই ভ্যালু 1, এটার ভ্যালু 1, এটার ভ্যালু ছিল 1, তাহলে আমি কি করছিলাম, আমি এই যে ভ্যালুগুলো দেবার পরে আমি যে বুঝাচ্ছিলাম, তখন আমি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছিলাম, এবং সেটা কি আমি আউটপুটে যেটা তখন সংরক্ষণ করবে ডি ফ্লিপ ফ্লপে, সংরক্ষণ করে পরের যে ইনপুটটার সাথে সেটা ব্যবহার হয়ে আউটপুট দেবে, তখন আউটপুটটা কত হয়ে যাবে, 0, 1, এটা 1 এবং এটা 0। এই যে ডি ফ্লিপ ফ্লপে এগুলো এক এক বিট করে ব্যবহার হয়েছে, এবং এটা আমার প্যারালাল লোড রেজিস্টার বা বাফার রেজিস্টার, প্যারালালি যেগুলো ব্যবহার হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারছি। এখন এই অংশটা বোঝার পরে যদি আমি প্রশ্নটাকে একটু কঠিন করতে চাই, যে না আমি এখানে প্যারালাল লোড রেজিস্টার ব্যবহার করব না, আমি এই জায়গাটায় ব্যবহার করতে চাই কি, এখানে আমি ব্যবহার করব হচ্ছে কি একটা শিফট রেজিস্টার।
সো শিফট রেজিস্টার যদি ব্যবহার করি, শিফট রেজিস্টার বলতে যে মানকে শিফট করতে পারে ডান থেকে বামে, বাম থেকে ডানে, সেটার ব্যাপারে আর কি। ক্লক পালসের ইয়াটি অনেক অংশ দেখবো আমরা। সো সেগুলোর ভিত্তিতে যদি করতে বলি তাহলে মানগুলো আমরা কিভাবে বের করতে পারি। তো সেগুলো ইজিলি আমরা যদি বলি যে সেটা বোঝার আগে এই অংশটা যারা বই একটু হলেও পড়েছো বা একটু হলেও জানো যে তথ্য কোথায় থাকে কম্পিউটারের, তার ভিত্তিতে করা রেজিস্টার কোথায় থাকতে পারে। দেখি এটার অ্যান্সারটা কে সবার আগে দিতে পারে। সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, সেখানে সব তথ্য তথ্য থাকে বা প্রক্রিয়াকরণ করে, এটা সিপিইউ। আচ্ছা, আমি যদি তাহলে পোলটা এখন তোমাদের সাথে শেয়ার করি তাহলে তোমরা রেজাল্টটা দেখতে পাবে। সো রেজাল্টটা হচ্ছে অলমোস্ট 64% তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। সো পাওয়ার সাপ্লাই ইউনিটের ক্ষেত্রে তোমরা যেটা পড়েছো আর কি ছোটবেলায়, কম্পিউটারে তিনটা প্রক্রিয়াকরণ প্রসেস থাকে। একটা হচ্ছে তথ্য নেয়, তথ্যটাকে প্রক্রিয়া করে, সংরক্ষণ করে, সেই অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে, একটা আউটপুটে দেয়। তো এই প্রক্রিয়াকরণ প্রসেস রেখে দেওয়া সেগুলোর ক্ষেত্রে কি সিপিইউর মধ্যে আমরা করে থাকি আর কি। আচ্ছা, এখন আমি তোমাকে একটা দেখাবো যে সিরিয়াল ইন আর সিরিয়াল আউট একটা শিফট রেজিস্টারের ব্যাপারে। শিফট রেজিস্টার কি, সে ভ্যালুটাকে ধরো ডান থেকে বাম, বাম থেকে ডান শিফট করবে। এখন কিভাবে শিফট করে ভাইয়া ঠিক পরের স্লাইডটা আমি দেখাবো, একটা ম্যাথও করিয়ে দেব। বাট আগে তুমি বোঝো যে সিরিয়াল শিফট ইন সিরিয়াল শিফট আউট কেন বললো। যদি তোমাকে বলে যে এই ক্ষেত্রে ডি ফ্লিপ ফ্লপ দ্বারা তোমাকে প্রমাণ করতে, তাহলে ডি ফ্লিপ ফ্লপ দ্বারা যদি করতে হয় এই ক্ষেত্রে দেখো ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে যদি ছবি আঁকি চারটা। আবার তোমাকে ডি ফ্লিপ ফ্লপ না বলে যদি জেকে ফ্লিপ ফ্লপ বলে, কঠিনটা একটু দেখিয়ে দেই। সাধারণত বলে না জেকে ফ্লিপ ফ্লপ, একটু কঠিন হয়ে যায়। এবার তোমার কাছে নোট থাকুক। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে যদি বলি যে আমার কি কি ব্যবহার করতে হবে, ডি ফ্লিপ ফ্লপের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে আমার এই যে ইনপুট গুলো থাকবে এটা সিরিয়ালি একটার আউটপুট অপরটার ইনপুট আকারে থাকে, তাই সিরিয়াল ইন সিরিয়াল আউট বলে। এই যে গেল, এই যে ভ্যালুটা গেল, এই যে ভ্যালুটা গেল, এই যে ভ্যালুটা গেল। অর্থাৎ আমি যদি এখানে বলি সিরিয়াল ইনপুটের ব্যাপারে, সিরিয়াল ইনপুট এটা কি সিরিয়াল আউটপুট, সিরিয়াল আউটপুট। তাহলে সিরিয়ালি ইনপুট হচ্ছে, আউটপুট হচ্ছে, ধরো এটা ডি এটা কিউ, এটা ডি এটা কিউ, এটা ধরো বললাম ডি, এটা ধরো কিউ, এটা ডি এটা ধরো কিউ। ক্লক পালস দিতে হবে, সো ক্লক পালস গুলো দিলাম, এই যে ক্লক পালস গুলো দিলাম, এবং ক্লক পালস দিলাম। এইগুলো কি ক্লক পালস দেওয়ার পরে এগুলো কাজ করবে এবং একটার পর একটার ভ্যালু ইনপুট আউটপুটের মাধ্যমে যাবে। ক্লিয়ার করবার বিষয়টা এখানে কাজ করে, তুমি চাইলে ক্লিয়ার হলে দিতে পারো। বাট একই সাথে যদি তোমাকে বলি যে না আমি এখন এটা করব না, আমি একটু কঠিনটায় যাব, কঠিনটা কি জেকে ফ্লিপ ফ্লপে ইনপুট নিলাম কিউ কিউ বার, আউটপুট দিতে হবে, তাহলে কি, তাহলে বলতে পারছি এই যে কিউটা যাচ্ছে পরেরটার জে পরেরটার কে এর মধ্যে, জে কে, আবার পরেরটার জে পরেরটার কে এর মধ্যে আবার যাচ্ছে, সেটা কি এই জে কে, আবার পরেরটাই জে কে যাচ্ছে, জে কে। এটা কিউ, এটা কিউ বার, এটা কিউ, এটা কিউ বার, এটা কিউ, এটা কিউ বার। তাহলে কি বুঝতে পারছিলাম, একটা ডাটা আউটপুট পাচ্ছিলাম আর একটা কি ডাটা ইনপুট পাচ্ছিলাম। সো ডাটা ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে এখানে দেখতে পেরেছিলাম একটা অড নট গেটও ব্যবহার করছিলাম। নট গেট ব্যবহার করলে একবারই যে তাদের মাধ্যমে যে মানগুলো সেগুলো ডিরেক্টলি পেতে পারি। সো তুমি যদি চাও 1 0 করবে তাহলে 1 দিলে এখানে 0 চলে যায়, 0 করলে 1 চলে যায়। আর যদি চাও যে ডিরেক্ট না সেরকম না, আমি একটা একটা ভ্যালুই প্রসেস করতে চাই, সেভাবেও তুমি একটা তার দিয়ে ভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি ডেটা ইন আকারে দেখিয়ে দিলাম, ডেটা ইন। আচ্ছা দেখো, মাঝের দুইটা প্রসেস যখন আমি বুঝতে পারছি যে আমার 0 1 1 0 সেটা করা যাচ্ছে, 0 0 করা যাচ্ছে, অফ থাকা অবস্থায় ক্লক পালস করা যাচ্ছে, তাহলে ক্লক পালসের বিষয়টাও আমি এখানে লিখে জয়েন করে দেই। এই যে ধরো ক্লক পালসটা, এই ক্লক পালস, ক্লক পালসটা গেল, এই যে ক্লক পালসটা গেল,
এইটা ক্লক পালস। তাহলে 4 বিটের ক্ষেত্রে তোমাকে যদি বলে জেকে ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ, যত কঠিনই বলুক না কেন, সিরিয়াল ইন সিরিয়াল আউটের ক্ষেত্রে কিভাবে কাজ করছে সেই বিষয়টা বুঝিয়ে লিখে দেওয়ার জন্য, তখন আশা করি তুমি বুঝতে পারছো সেখানে কিভাবে কি কাজ করছে। তো সেখানে ক্লিয়ার করতে পারো, তুমি তুমি চাইলে মাঝের একটা অংশে ক্লিয়ার করে দিতে পারো, তুমি চাইলে সেট করে দিতে পারো, এগুলো পুরোপুরি নিজের মতো ব্যাপার। সো আমি দুইটা ছবি এঁকে দেখিয়ে দিলাম যাতে তুমি নিজের মতো করে গঠন করো। তারপরে একটা শিফট রেজিস্টারের গঠন এখন তোমাকে দেখাতে চাই। এখন নামটা শিফট রেজিস্টার কেন? ব্যাপারটা হচ্ছে তুমি যে ভ্যালুগুলো ইনপুট দিবে, সে কি করবে, সে ভ্যালুগুলাকে আসলে নিজের মতো করে শিফট করবে, একটার পর একটা শিফট করবে। এই শিফট করবার পরে সে ভ্যালুগুলোকে যদি শিফট করতে চায়, এখন কিভাবে শিফট করে সেটা হচ্ছে বোঝার বিষয়। এই গঠন করবার বিষয়গুলো মোটামুটি তোমরা যখন যাবে তখন ইঞ্জিনিয়ারিং অপশনগুলোতে বুঝবে। যে যদি বলি যে এক্ষেত্রে আমাদের যেটা কাজ করার, অর্থাৎ ধরো এটার গঠনটা নিয়ে, তখন ধরো আমি ফ্লিপ ফ্লপ আকারে শিফট রেজিস্টার গঠন করছি, 4 বিটের শিফট রেজিস্টার। তাহলে সেটা কিভাবে গঠন হতে পারে, ধরো এতগুলো তো ডান থেকে দেখালাম, একটা বাম থেকে দেখাই, তাহলে হয়তো তুমি বুঝতে সুবিধা হবে। এটা ধরো 4 বিটের একটা অংশ আমি দেখাতে চাচ্ছি। এখানে ধরো আমি ডাটা ইনপুট দেই, ডাটা ইনপুট, এই যে ভ্যালু যাচ্ছে, এই যে ভ্যালু যাচ্ছে, এই যে ধরো 4 বিটের, এখানে আর একটা ভ্যালু, এখানে একটা ভ্যালু যাচ্ছে। এরপরে কি ডাটা আউটপুট আকারে পাচ্ছ, ডাটা আউটপুট, আউটপুট আকারে পেয়ে যাচ্ছ। একটা কি, এখানে D0, এখানে হচ্ছে Q0, একটা কি D1, একটা D2 বা Q2, Q1, D2, D3, Q2, Q3। ক্লক পালস প্রয়োজন প্রত্যেকেরই, সো প্রত্যেকটার জন্যই ক্লক পালস CLK, ক্লক পালস, ক্লক পালস, ক্লক পালস দিচ্ছি। এখন বিষয়টা কি কাজ করতেছে, যখনই তুমি এক্ষেত্রে ভ্যালু ইনপুট দিবে, ঠিক আছে, তখন প্রথম অংশটায় ধরো ক্লক পালস যখন, তখন হচ্ছে গিয়ে একদম ইনিশিয়াল পর্যায়ে আছে, ইনিশিয়াল কোনো ক্লক পালস নাই, তখন Q0, Q1, Q2, Q3 সবাই কি থাকবে, 0 0 0 ভ্যালুতে থাকবে। যখনই তুমি একটা ভ্যালু দিবে বা প্রথম ক্লক পালসটা দিবে, তখন প্রথম ক্লক পালসে D0-তে আমি যদি 1 ইনপুট করা হয়, তাহলে কি Q0-এ আমি আউটপুট কত পাবো, 1 পাবো। এটা তুমি বুঝতে পারতেছো। তাহলে ক্লক পালস দেওয়ার পরে প্রথমটায় যদি আমি দেই, ক্লক পালস অন করলাম, ধরো এভাবে করে লিখতে পারি, ক্লক পালস অন করে দিছি, তাহলে আমি D0-তে ইনপুট দিছি, ইনপুট দিছি কত, 1। তাহলে Q1-এ কত পাবো, 1 পেয়ে যাবো, বাকিগুলাই কত, শূন্য। আবার দ্বিতীয় ক্লক পালস দিলাম, দ্বিতীয় ক্লক পালস দেবার পরে সেই ওয়ানটাকে সে কি করবে, এই D1-এ পাঠায় দিবে। তাহলে সেটা হয়ে গেল ধরো 0, দ্বিতীয় ক্লক পালসের পর এটা 1 হয়ে গেল, তারপর এটা 0, এটা 0। আবার তৃতীয় ক্লক পালস দিলাম, এই ওয়ানটাকে D1 থেকে যে Q1-এ যে গিয়েছিল, সে Q1 থেকে এটা Q2-তে চলে যাবে। তাহলে এই জিরো শিফট করতেছে, দেখো একটা একটা করে ডানে শিফট করতেছে। আবার দেখো আমি যদি বলি যে এটা আমি করি যে আরেকটা ক্লক পালস দেই, তাহলে দেখো সেটা চলে যায় 0 0 0 1, এইভাবে করে করে শিফট করতেছে। বাট আমি পরে মান ইনপুট করাটা কিন্তু বন্ধ করেছি, বাট ওই যে ভ্যালুটা দিয়েছিলাম সেই ভ্যালুটাকে ক্লক পালস দেবার পরে সেটা একটা 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 করে যাচ্ছে, তাহলে কি শিফট হচ্ছে। তাহলে বলতে পারি যে এই যে ভ্যালুগুলো সেগুলো কি এই ক্লক পালসের জন্য এই যে ঘরটার মধ্যে একটা ডান থেকে বামের দিকে 1 ভ্যালুটা শিফট করতেছে, সেটা আমরা বুঝলাম। তাহলে এখন দেখি তো, আমি যদি একটা, এতক্ষণ যে পড়ে আসলাম তার মধ্যে মনে আছে কিনা এসআর ফ্লিপ ফ্লপ গঠন করতে কি কি প্রয়োজন হয় সেগুলো। একটু সবগুলো অপশন পড়ো, তারপরে অ্যান্সারটা দাও, তাহলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে। তাড়াহুড়া না করাটা ভালো। আচ্ছা,
সো তোমাদের সাথে রেজাল্টটা যদি শেয়ার করি, অলমোস্ট 80% তোমরা সঠিক অ্যান্সারটা দিয়েছো। আর বাকি অংশগুলোর ক্ষেত্রে কয়েকজন তাড়াহুড়ার চোটে ক্লক পালস, নলেজ, ন্যানলেজ, আমি তো তিনটাই দেখিয়েছি, তিনটাই ব্যবহার হয়, মানে তৈরিতে ব্যবহার করতে পারি। সো সেক্ষেত্রে আমার সবগুলোই ব্যবহার হচ্ছে আর কি। এখন একটা ম্যাথ দেখাবো। 4 বিটের একটা সরল শিফট রেজিস্টার সংরক্ষণের পদ্ধতি তোমাকে ব্যাখ্যা করতে বলেছেন। তাহলে আমি যদি তোমাকে বোঝাতে চাই, ধরো ব্যাপারটা এইভাবে বোঝালাম যে এটা ধরো হচ্ছে গিয়ে আমার কত মানগুলো যাচ্ছে, এটা ধরো D0, এটা ধরো Q0, ভ্যালুটা গেল D1 Q1, ভ্যালুটা গেল, তারপরে আসছে D2 Q2, এরপরে ভ্যালু আসবে, সেই ভ্যালুগুলো কত, ধরো D3 Q3। আচ্ছা, তো এই যে ভ্যালুগুলো গেল, এগুলা কি ডেটা ইনপুট লাগবে না? ডেটা ইনপুট দিব, ইনপুট, সেই ইনপুটটা, আর এটা কি ডেটা আউটপুট পাবো, ডেটা আউটপুট। একটু ভালো মতো বোঝো। এখন যদি আমি সবাইকে ক্লক পালস দেই, যে এক্ষেত্রে ক্লক পালস গুলো কাজ করছে, সেই ক্লক পালস গুলো আমি এখন দিব, সেটা এই যে এখানে আসলো, এবং ক্লক পালসের এখানে CLK। দেখো তো দেখি, যখন কি না আমার প্রথম ক্লক পালসটা আমি দিচ্ছি, বা ইনিশিয়াল পর্যায়ে যখন থাকে ক্লক পালসটা, CLK Q0, কিউ ধরো 1, Q2, Q3, তখন কি হয়, ইনিশিয়াল বা আগের অবস্থায় যখন থাকে, কোনো ক্লক পালস নাই, তখন সবার ভ্যালু শূন্য করে দেওয়া, ঠিক আছে, একদম স্টার্টিং পর্যায়ে। যখনই ক্লক পালস দিলাম, ধরো এটা আমি একদম অন করে দিলাম, অ্যারো সাইন দিয়ে বুঝাচ্ছি, তখন কি এই D0 দিয়ে ধরো একটা 1 ভ্যালুকে আমি ইনপুট দিচ্ছি, আমাকে দেখাতে হবে 1101। তাহলে আমি বুঝতে পারছি কি, আমাকে এই ক্ষেত্রে ভ্যালুটাকে যদি ইনপুট দিতে হয়, তাহলে আমাকে আস্তে আস্তে এই ভ্যালুগুলো দিতে হবে। তাহলে আমি 1 ভ্যালুটা নিলাম, সবগুলো 0 হয়ে গেল। 0 হয়ে যাবার পরে আমি তারপরে কি করবে, পরের অংশটায় যাবে। পরের অংশটায় যাবার জন্য আমি যদি বলি যে সেই ক্ষেত্রে তাকে মানটাকে সরানো প্রয়োজন, কিন্তু আমি D0-তে তখন ভ্যালুটা দিচ্ছি না আর, তখন কি করবে, সে কি করবে, এই ভ্যালুটাকে ডানে সরিয়ে দিবে, D0-তে তো কোনো ভ্যালু দিচ্ছি না, তাহলে সে এখানে 0 ভ্যালু অনুভব করবে, আর Q1-এ কি সে পাঠিয়ে দিয়েছে, এই যে 1 ভ্যালুটা শিফট করে দিল, এই ভ্যালুটাকে সে শিফট করে দিল পরের ফ্লিপ ফ্লপে, বাকিগুলো কি 0। এখন আবার ক্লক পালস দিলাম, আর এখানে ভ্যালু ইনপুট দিলাম, তাহলে এখানে কত হয়ে গেল, 1। এরপরে কি আবার শিফটের এই অংশটায় করবে, তাহলে সেখান থেকে হয়ে যাচ্ছে যে আমার শিফট করে ফেললে সেই জায়গাটায় আমি দেখতে পারি যে 0, 1, তারপরে 0। এখন আমি আবার চতুর্থ যদি শিফট একটা ক্লক পালস দেই এবং ভ্যালু ইনপুট দিয়ে দিই, তখন কত হয়ে যায়, 1, 1, এই যে 1টাকে আবার শিফট করেছে, 1টাকে আবার শিফট করেছে, তাহলে এই 1টা আবার এখানে শিফট হবে, এই যে 0টা এখানে শিফট হবে, 1টা তখন এখানে শিফট হবে, দেখো 0, আর এখানে হচ্ছে গিয়ে 1। তাহলে বুঝতে পারছি আমার এই জায়গাটায় টোটালি ইনিশিয়াল অবস্থা থেকে এই পর্যন্ত আসতে কয়টা প্রয়োজন। তুমি চাইলে, আমি এখানে বাম থেকে ডানে দেখিয়েছি, তুমি ডান থেকে বামেও দেখাতে পারো, তাহলে আমার 4টা ক্লক পালসের এখানে প্রয়োজন হচ্ছে। আর তোমাদের জন্য আমি বলবো যে এটা বুঝতে ইজিলি, যে যতটুকু পারো, এখানে একটা সুবিধা হয়, স্যাররাও দেখবে বলে দিবেন যখন ক্লাস করবে, বা স্যাররা যখন পড়িয়েছেন, তখন ব্যাপারগুলো এইভাবে বলে দেয় যে যখন আমরা ক্লক পালসে কাজ করছি অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য, সো রূপান্তরিত অবস্থা 1 থেকে 0-তে যখন যায়, অর্থাৎ 1 থেকে 0-তে যখন যাবে, তখন তার বাইনারি অবস্থার পরিবর্তন ঘটে, ঠিক আছে, 1 থেকে 0-তে আমার বাইনারি অবস্থার পরিবর্তন ঘটে। সো চেঞ্জ, CHANGE, সেটা লিখে রাখলাম। আবার অনেকে বোঝার জন্য এটাও করে যে 0 থেকে 1-এ গেলে তখন বাইনারি অবস্থার নো চেঞ্জ, এভাবে করে আবার শিফট করে করে ভ্যালুটা সেভাবে আমি দেখিয়ে দিলাম। তাহলে বুঝতে পারলে আমার ক্লক পালস প্রয়োজন হলো 4টা, আমি 4টা ভ্যালু দিলাম, আর যখন আমার ভ্যালু দেওয়ার প্রয়োজন তখন সেই অনুযায়ী ভ্যালু দিয়ে দিয়ে আমি সামনে আগালাম, যাতে আমার এই বাইনারি ভ্যালুটাকে আমি জমা করে রাখতে পারি। যদি এই পর্যন্ত বুঝে থাকো, কাইন্ডলি আমাকে একটু চ্যাট বক্সে ওয়াই লেখো, তাহলে আমি একটু সামনের দিকে আগাতে পারবো। আচ্ছা, হীরা, নাদিয়া, রকি, আচ্ছা একজন বলেছো ভাইয়া নট ক্লিয়ার, আরেকবার বোঝান। আচ্ছা আরেকবার বলি,
ব্যাপারটা হচ্ছে আমাকে 0 0 স্টেট থেকে প্রত্যেকটার ভ্যালু ভেতরে 0 বিট সেভ করা, কোনো কিছু ভ্যালু দেওয়া নাই আর কি, যে এখন সবাই 0 অবস্থায় আছে, আমাকে বলছে 1101 সংখ্যাটা করতে। তাহলে আমি প্রথম ক্লক পালস দিলাম, দিয়ে D0-তে 1 ইনপুট দিলাম, হইল 1। ক্লক পালস দেওয়ার পরে পরের গুলাতে কি এখন পর্যন্ত ক্লক পালস যায় না, এটার জন্য কাজ করলো Q0-তে, তখন ভ্যালু 1। তারপরের প্রসিজারে যাই, তখন একটা শিফট রেজিস্টার থেকে আরেকটা ভ্যালুতে শিফট করলো ক্লক পালস দেওয়ার পরে, সেটা শিফট করে কি পরেরটাতে গেল, সেটা কি Q1-এ চলে গেল 1 ভ্যালুটা। তখন আবার D0-তে আমি কোনো ভ্যালু ইনপুট দেইনি, আমি 0 ভ্যালু ইনপুট তার মানে দিচ্ছি, তাহলে এখানে কত 0, বাকিগুলোতে কোনো ইনপুট যায় নাই 0। এরপরে আবার ক্লক পালস দেওয়ার পরে শিফট রেজিস্টার যেহেতু, তাহলে একবার শিফট করবে ভ্যালুটা, এই যে 1টা শিফট করলো এখানে, D0-তে আবার ভ্যালু দিয়েছি, সেটা শিফট করে আমার কত Q1-এ আবার চলে আসবে, সেখানে Q1 এর ভ্যালুটা 0 ছিল, চলে আসলো, আর Q0-তে আমার 1। আবার আমি 1 ভ্যালু এখানে ইনপুট দিচ্ছি, আর এই যে ভ্যালুগুলো ক্লক পালসের মাধ্যমে কাজ করছে, সেখানে যে ভ্যালুগুলো ছিল সেটা দেখো পরেরটাই আবার শিফট করছে। এই যে শিফট করার ব্যাপারটা, ডান থেকে বাম বা বাম থেকে ডান, তুমি যেভাবে আঁকো না কেন, এই শিফট করবার জন্যই সংখ্যার ক্ষেত্রে এটাকে শিফট রেজিস্টার বলা হয়। যদি তাহলে যারা বলেছিলে নট ক্লিয়ার বা বুঝনি দুইজন, যদি একটু জানাও যে এইবার বুঝতে পেরেছো কিনা, তাহলে ভাই একটু সামনে আগাই। আচ্ছা, রাজন জানিয়ে দিল, রৌনক জানিয়ে দিয়েছে, প্রমা জানিয়ে দিল। আচ্ছা, শেখ তাজবি বলেছে থার্ড লাইন থেকে বুঝিনি, থার্ড লাইন থেকে আবার D0-তে 1 ইনপুট দিয়েছি, 1 ইনপুট দিয়ে সামনে চলে গিয়েছি। আচ্ছা, একজন বলেছে মোটান মোটা নুটি, মোটামুটি বলে বুঝতাম, মোটা নুটি বুঝলাম না। আচ্ছা যাই হোক, আচ্ছা মোটামুটি আবার লিখেছে, আচ্ছা যাক। তো মোটামুটি যদি বুঝে থাকো ভাইয়া, এখন দেখি তাহলে যদি একটা পোল আমরা লঞ্চ করি, যেহেতু সময় আজকে একটু বেশি নিয়ে ফেলেছি, আরো 6 মিনিট। সো এই পোলটা দেখি যে এই বিট সংরক্ষণের জন্য আমাকে কয়টা ক্লক পালসের প্রয়োজন হবে, দেখি অ্যান্সারটা আমাকে একটু জানাও, তাহলে বুঝতে পারবো কিছু বুঝেছো কিনা। সো 4 বিটের ছিল আমাদেরকে, আর এটা করতে হচ্ছিল, সো 4টা বিট 1101, এটার জন্য কয়টা প্রয়োজন হবে সেটাই জানতে চাচ্ছি। সো পোলটা যদি এখনই এন্ড করে দেই আর তোমাদের সাথে যদি রেজাল্টটা শেয়ার করি, তাহলে সেই ক্ষেত্রে শেয়ার রেজাল্টে দেখতে পারে অলমোস্ট 76% সঠিক অ্যান্সার দিয়েছে, 4টা প্রয়োজন হচ্ছে, 4টা ক্লক পালসে 4টা সংখ্যায় এরকম রূপান্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা এখানে এইভাবে কাজ করছে যে আমরা 4টা ক্লক পালস দিয়েছিলাম এবং তার অংশটা তোমরাও বুঝেছো। বাট আজকের ক্লাসের অংশগুলোতে একদম শুরু থেকে কম্বাইন সার্কিট থেকে শুরু করে সিকোয়েন্সিয়াল সার্কিটে যাওয়া, সেখান থেকে আস্তে আস্তে এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ল্যাচ, এটার মধ্যে পার্থক্য ন্যান্ড দ্বারা নর দ্বারা দুইটাই যে করা যায়, আর আমি অনেকগুলার ক্ষেত্রে নর দিয়ে করে দিয়েছি, ন্যান্ডের ছবি দিয়ে দিয়েছি, যাতে তুমি দেখে দেখে তোমার মতো করতে পারো, এটা পুরোপুরি তোমার উপর। আর ভাইয়া তো একটা অংশ বলেই দিলাম যে নর যেটা তোমাদের শিক্ষার্থীর কাজে দু একটা বইতে দেখেছি, ন্যান্ডটা শুধুমাত্র করে দিয়েছে, তাই যেটা করা নেই সেটা আমি করে দিলাম। নরের প্রথম কেস, দ্বিতীয় কেস, তৃতীয় কেস, তৃতীয় কেসটা সবগুলোতে কাজে দেয় না, সমস্যা করে, তাই সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ দ্বারা বোঝালাম। সবাইকে একত্র করে একটা রেজিস্টার হিসেবে প্রত্যেকটা বিটকে সংরক্ষণ কিভাবে করা যায় সেই বিষয়গুলো বুঝেছি। তো আজকের ক্লাসটা অনেকটা থিওরিটিক্যাল ছিল, জানি ভাইয়ার একটু কঠিন লাগাটা জরুরি, বাট কাইন্ডলি যদি আজকে একটু পড়ে নাও বই থেকে, আমার মনে হয় সেগুলো তোমার জন্য আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো আমি একদম বেসিক থেকে বুঝিয়েছি। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটার জন্য, আজকে তাহলে এই পর্যন্তই ছিল। সো সবার ক্ষেত্রে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকার পর সবার কাছে বিদায় নিয়ে নিচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর অনন্ত ভাইয়া তোমাদের এতক্ষণ কষ্ট করে প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দিয়েছে, সো অনেকগুলো প্রশ্ন ছিল, সো চাইলে অনন্ত ভাইকে তোমরা একটা থ্যাঙ্কস দিয়ে দিতে পারো। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। ধন্যবাদ জাওয়াত ভাই। অনন্ত ভাই কিছু বলবেন? না ভাই, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ আপনাদেরকে। তো স্টুডেন্ট ভাইরা, তোমাদেরকে লাস্ট একটা পোল দেওয়া হয়েছে, সবাই একটু ভোট করো। আর ভাইয়া তোমরা হচ্ছে ওই আমাদের উদ্ভাসে যে রুটিনটা আছে, তোমরা হচ্ছে ভাই রুটিনে একটা চেঞ্জ আসছে, তোমরা রুটিনটা একটু ডাউনলোড করে নিও আবার, মানে রুটিনটা ডাউনলোড করলেই বুঝতে পারবা যে কি চেঞ্জ আসছে। আগামী ক্লাস তো কালকেই ভাইয়া,